নিয়ালা এবং ফাইক ছোট থেকেই অনেক ভালো বন্ধু। তারা দুজন দুজনকে পছন্দ করলেও পরিস্থিতির কারণে নিয়ালাকে বাধ্য হয়ে এক প্রভাবশালী ব্যক্তির বিয়ের প্রস্তাবে রাজি হতে হয়। আর অন্যদিকে ফাইকেরও বিয়ে ঠিক হয় তার এক ক্লাসমেটের সাথে। কিন্তু এত কিছুর পরও ভাগ্য তাদের দুজনকে আবারও কিভাবে এক করে এবং কিভাবে তাদেরকে পরিপূর্ণ করে সেটাই দেখবো আজকের এই ইন্দোনেশিয়ান লাভ স্টোরি প্রমিসড হার্টসে। চলুন তাহলে আর দেরি না করে এই সুন্দর গল্পটা শুরু করা যাক। শুরুতে আমরা দেখতে পাই স্কুল ছুটির পর সব বাচ্চারা মাঠে খেলতে যাচ্ছে। সেখানে একটা ছোট্ট মেয়ে খানিকটা দূরে দাঁড়িয়ে তার বন্ধু বান্ধবীদের খেলা দেখছিল। এই ছোট্ট মেয়েটির নাম হলো নিয়ালা। নিয়ালাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে একটা ছোট্ট ছেলে দৌড়ে তার কাছে চলে আসে। এই ছেলেটির নাম ফাইক। তো ফাইক হচ্ছে নিয়ালার কাজিন। ফাইক নিয়ালাকে জিজ্ঞেস করে সে কেন তাদের সাথে খেলতে আসছে না, এখানে কেন দাঁড়িয়ে আছে। নিয়ালা তখন ফাইককে জানায় তার বাসায় যেতে হবে, বাসায় গিয়ে তার অসুস্থ মায়ের দেখাশোনা করতে হবে। কথা শুনে ফাইক নিয়ালাকে কিছু চকলেট দেয় তার মন ভালো করার জন্য, কারণ সে বুঝতে পেরেছিল নিয়ালার মনটা ভালো নেই। তারও তো তাদের মতো খেলতে ইচ্ছা করে, তবে তার কাছে যে উপায় নেই। যাক, তো এরপরই ফাইক আবারও খেলতে চলে যায় আর নিয়ালাও তখন তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো নিয়ালা যাওয়ার পথে দেখা যায় রোজার নামের একটা ছেলে পেছন থেকে তার হিজাব টেনে ধরে। দূর থেকে তো ফাইক এই ব্যাপারটা দেখতে পায়। এটা দেখেই সে তাড়াতাড়ি চলে আসে সেখানে আর রোজারকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এর ফলে তো রোজার ফাইকের সাথে মারামারি বাঁধিয়ে দেয়। বাচ্চাদের এভাবে মারামারি করতে দেখে দুটো মহিলা তখন ছুটে চলে আসে তাদেরকে থামাতে, না হলে তো এরা একে অপরের অবস্থা খারাপই করে দিত। তো এই রোজার আসলে মিস্টার কসমাসের ছেলে। মিস্টার কসমাস এই এলাকার একজন ধনী ব্যক্তি, তাই রোজারও সবসময় একটা দাপটেই থাকতো। এদিকে ফাইক নিয়ালাকে জিজ্ঞেস করে যে সে কি ঠিক আছে। নিয়ালা জানায় হ্যাঁ, সে ঠিক আছে। কিন্তু নিয়ালা তখন লক্ষ্য করে যে ফাইক তার হাতে ব্যথা পেয়েছে, তাই সে তাড়াতাড়ি তার ব্যাগ থেকে একটা মলম বের করে আর ফাইকের হাতে লাগিয়ে দেয়। এরই মাঝে নিয়ালার বড় ভাই হারমান চলে আসে সেখানে আর নিয়ালাকে জানায় তাদের মায়ের অবস্থা বেশি ভালো না। কথা শোনা মাত্রই নিয়ালা আর হারমান দৌড়ে বাড়ি চলে যায়। তারা তো অনেক বেশি চিন্তিত ছিল। ফাইকও দেখা যায় তার মায়ের সাথে চলে যায় নিয়ালার মাকে দেখার জন্য। ছোট্ট নিয়ালা তখন মায়ের বুকের উপরে মাথা রেখে অঝরে কাঁদতে থাকে। তার মা তখন হারমানকে আর নিয়ালাকে ডেকে বলে, তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করবে, তোমাদের বাবার খেয়াল রাখবে, আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমি তোমাদের সাথে থাকতে পারলাম না। এই কথাগুলো খুব কষ্টে বলে নিয়ালার মা সেখানেই মারা যায়। সেখানে উপস্থিত সবাই তো তখন কান্নায় ভেঙে পড়ে। ছোট্ট নিয়ালাও তার মায়ের জন্য অনেক কাঁদতে থাকে, তার যেন বুকটা ফেটে যাচ্ছিল। তো কিছুদিন পরই নিয়ালা তার মায়ের কবরে ফুল দিতে যায়। ফাইক তখন দূর থেকে নিয়ালাকে তার মায়ের কবরের কাছে দেখতে পায়, তাই সে সোজা চলে আসে নিয়ালার কাছে। এরপর সে নিয়ালার পাশে বসে তাকে হাসানোর চেষ্টা করে। সে আসলে এসব করছিল তার মনটা একটু ভালো করার জন্য, কারণ সে তো খুব ভালো করেই বুঝতে পারছিল এই অবস্থায় নিয়ালার মন মোটেও ভালো নেই। কিন্তু এত চেষ্টা করার পরও নিয়ালার মোটেও হাসি পাচ্ছিল না, কারণ তার মাকে হারানোর কষ্ট সে এখনো ভুলতে পারেনি। এসব বুঝতে পেরে ফাইক বলে, কখনো কখনো দুঃখ পাওয়া ভালো। আমিও অনেক কষ্ট পেয়েছিলাম যখন আমার বাবা মারা গিয়েছিল। তখন আমি আমার বাবার কবরের কাছে যেতাম আর আল্লাহর সাথে কথা বলতাম। এরপর ফাইক নিয়ালাকে একটা জায়নামাজ দেয় আর বলে, এটা তুমি রাখো। নিয়ালা তখন ফাইককে ধন্যবাদ জানায়। এরপরই আমরা রোজারের বাবাকে দেখতে পাই। মিস্টার কসমাস রোজারের হাতে একটি ধারালো ছুরি দেয়, কিন্তু রোজার ছুরিটি নিতে ভয় পাচ্ছিল। সে ভয় পাচ্ছে দেখে তার বাবা তাকে একটা ধমক দিয়ে ওঠে আর বলে, তুমি কি ছেলে নাকি মেয়ে? তাই সে ভয়ে ভয়ে ছুরিটি নেয়। তার বাবা বলে, আমরা এমন দুনিয়ায় আছি যেখানে সব জায়গায় প্রতিযোগিতা রয়েছে, যেখানে শক্তিশালীরা আক্রমণ চালায় আর দুর্বলরা হেরে যায়। তুমি এখন সিদ্ধান্ত নাও, তুমি কি শিকারী হতে চাও নাকি শিকার হতে চাও। এই বলে সে রোজারকে একটি ছাগল জবাই করতে বলে। রোজার তো বেশ ভয়ে ভয়ে ছাগলটির কাছে যায়। ছাগলের গলায় ছুরি বসানোর সময় ছোট রোজারের হাত কাঁপতে থাকে, কিন্তু তার বাবা তাকে বারবার ধমক দিতে থাকে। এক পর্যায়ে রোজার ছাগলটির গলায় ছুরি চালিয়ে দেয়। এরপরই সে তার বাবার কাছে ছুরি ফেরত দিতে এলে তার বাবা তাকে বলে যে আজকে আমি তোমাকে শিখাবো কিভাবে আসল পুরুষ হতে হয়। তো এখানে রোজারের বাবার কথাবার্তা শুনে ভালো করেই বোঝা যায় যে রোজার ছেলেটা
এমন কেন? এরপরে দৃশ্য চলে আসে নিয়ালাদের বাড়িতে, যেখানে বাড়ির বাইরে বসে বসে নিয়ালা কান্না করছিল। নিয়ালার বাবা তাকে এভাবে কান্না করতে দেখে নিয়ালার কাছে এসে বসে। তার বাবা তাকে জিজ্ঞেস করে সে কেন কান্না করছে, সে কি তার মাকে মিস করছে? নিয়ালা বলে হ্যাঁ, সে তার মাকে অনেক মিস করছে। আচ্ছা, তোমার কি এজন্যও মন খারাপ যে ফাইক জাকার্তায় পড়াশোনা করার জন্য যাচ্ছে? তুমি কি সেখানে ফাইকের সাথে পড়াশোনা করতে যেতে চাও? এই কথা শুনে নিয়ালা তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে যে সে তার মাকে ওয়াদা করেছিল যে সে তার বাবার খেয়াল রাখবে। তাই নিয়ালা বলে, আমি চলে গেলে কে তোমার খেয়াল রাখবে বাবা? নিয়ালার বাবা বলে, তোমার মা তোমাকে এটাও বলেছিল যে তুমি তোমার স্বপ্ন পূরণ করবে, আর আমার খেয়াল রাখার জন্য তোমার ভাই হারমান আছে, তো তুমি চিন্তা করো না। পরের দিন ফাইকের মা মিসেস আম্বার ফাইক আর নিয়ালা জাকার্তার উদ্দেশ্যে রওনা দেয়। জাকার্তায় তারা পড়াশোনা শুরু করে। দুজনেই লাঞ্চ ব্রেকে একসাথে খেতে বসে, আর তারা দুজনেই অনুমান করে যে আজকে তাদের লাঞ্চ বক্সে কি খাবার আছে। আর এভাবেই তারা প্রতিদিন তাদের লাঞ্চ বক্সে কি খাবার আছে তা অনুমান করতে থাকে। যার অনুমান সঠিক হয় সে একটি পয়েন্ট পায়। আমরা দেখতে পাই নিয়ালা আর ফাইক দুজনই এখন বড় হয়ে গেছে, কিন্তু এখনো তারা অনুমান করে যে তাদের লাঞ্চ বক্সে কি আছে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। তো ফাইক খাবার খেতে খেতে নিয়ালাকে বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি মাস্টার ডিগ্রি অর্জনের জন্য কায়রো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। সেখানে আমাকে 3 বছর থাকতে হবে পড়াশোনার জন্য, আর এই 3 বছর অনেক লম্বা সময়। তো এরপর সে নিয়ালাকে জিজ্ঞেস করে, আমি কি জাকার্তা ইউনিভার্সিটিতেই থেকে যাব? নিয়ালা বলে, না, তুমি এটা করো না। কায়রো যাওয়া তোমার সব সময়ের স্বপ্ন ছিল, তাই নিজের স্বপ্নটাকে পূরণ করো। নিয়ালা তখন ফাইককে এই জন্য অভিনন্দনও জানায়। সে তো মনে মনে খুব কষ্ট পায়, কারণ 3টা বছর তাকে ফাইকের কাছ থেকে দূরে থাকতে হবে। ফাইক তখন নিয়ালাকে মন খারাপ করতে বারণ করে, কারণ নিয়ালা মন খারাপ করে থাকলে ফাইক কায়রো যেতে পারবে না। ছোটবেলার মতো তখন চকলেট দিয়ে ফাইক নিয়ালার মন ভালো করার চেষ্টা করে, আর তার মাকে বলে নিয়ালার খেয়াল রাখতে। সেদিন রাতেই ফাইক কায়রোর উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন দুপুরে খাবার সময় নিয়ালা 3টি প্লেট রেডি করে। ফাইকের মা তখন বলে, তুমি 3টি প্লেট কেন বের করেছো? ফাইক তো এখানে নেই, সে তো কায়রো চলে গেছে। নিয়ালা তখন জানায় আসলে তার একদমই মাথায় ছিল না ব্যাপারটা, ভুলে সে 3টি প্লেট রেডি করে ফেলেছে। এই সময় নিয়ালার ফোনে ফাইকের মেসেজ আসে। ফাইক নিয়ালাকে অনুমান করতে বলেছে যে সে কায়রোতে এখন কি নাস্তা খাচ্ছে। নিয়ালা লেখে নিশ্চয়ই সে ছাগলের মাংস আর তার সাথে অন্য কিছু খাচ্ছে। এরপর আমরা দেখতে পাই এর মধ্যেই 2টা বছর পার হয়ে গেছে। নিয়ালা এখন একজন ডাক্তার হয়ে সে তার নিজের গ্রামে বাবার ভাইয়ের কাছে ফিরে এসেছে। নিয়ালার এই ডাক্তার হওয়ায় গ্রামের সকলেই খুব খুশি। এতদিন পর নিয়ালা তার বাবার ভাইকে দেখেও অনেক খুশি হয়। পরের দিনই নিয়ালা তার বাবার কাছে বলতে চায় যে সে ডাক্তারি পেশায় আরো বড় ডিগ্রি নিতে চায়, কিন্তু নিয়ালা এ কথা বলার আগেই তার ভাই হারমান তার বাবাকে বলে যে নিয়ালা যখন বাড়ি ফিরেই এসেছে তখন ওকে সত্যিটা বলে দাও। নিয়ালার বাবা তখন কথা ঘুরিয়ে ফেলতে চায়, কিন্তু হারমান বলে নিয়ালা ডাক্তারি পড়তে যাওয়ার পর মিস্টার কসমাসের কাছ থেকে তাদের বাবা একটি বড় মাছ ধরার নৌকা ধার নিয়েছিল, সাথে তাদের মায়ের চিকিৎসার জন্যও সুদের উপর কিছু টাকা এনেছিল। ভেবেছিল নৌকা থেকে আয় করা টাকা থেকে সে কসমাসকে দিয়ে তার টাকা পরিশোধ করবে, কিন্তু নৌকাটি দুর্ভাগ্যবশত ডুবে যায়, যার ফলে এখন নৌকার জরিমানাও দিতে হবে তাকে। আর এ পর্যন্ত 3 কোটি টাকার মতো সুদ হয়ে গেছে, যা তাদের কারো পক্ষে পরিশোধ করা সম্ভব না। তাই কসমাস চায় তুমি তার ছেলে রোজারকে বিয়ে করে নাও। এ কথা শুনে নিয়ালা তো হতবাক হয়ে যায়। সে বলে কেন তাকে এ কথা আগে জানানো হয়নি? হারমান তখন রেগে গিয়ে বলে, কারণ তুমি বাবার প্রিয় সন্তান, তুমি তোমার স্বপ্নের জীবন পেয়েছো, তাই তোমাকে এই কথা বলে বাবা কষ্টে ফেলতে চাইনি। অথচ এখানে দেখো, আমরা তো খেয়ে না খেয়ে জীবন পার করেছি, আমি একাই বাবার খেয়াল রেখেছি। নিয়ালা তখন তার বাবাকে বলে সেই বিয়ে করতে চায় না। হারমান তো তখন খুবই রেগে যায় আর বলে তোমাকে এই বিয়ে করতেই হবে। এই পর্যায়ে তাদের বাবা হারমানকে চুপ করতে বলে, তাই হারমান রেগে মেগে সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় নিয়ালা ঘরের বাইরে বেশ মন খারাপ করে দাঁড়িয়েছিল। ফোন হাতে নিয়ে সে ফাইককে মেসেজ দেয়। মেসেজে তাদের কথোপকথন হলে নিয়ালা কল্পনায় ফাইককে তার পাশেই দেখতে পায়। ফাইক জিজ্ঞেস করে তার কি হয়েছে। নিয়ালা বলে আমার স্পেশালিস্ট হওয়ার স্বপ্ন আপাতত স্থগিত রাখতে হবে। ফাইক তখন অবাক হয়ে জিজ্ঞেস করে কেন? আমি তো ভেবেছিলাম তুমি স্কলারশিপের জন্য জার্মানির মেডিকেল স্কুলে অ্যাপ্লাই করবে। যা হোক, সময় হলে অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে। নিয়ালা তখন জিজ্ঞেস করে
তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরবে তো, তাই না? তুমি জানো না আমি খুব শীঘ্রই হিপোক্রেটিসের শপথ গ্রহণ করব। এখানে বলে দেই, বহু দেশে শপথটিকে চিকিৎসকদের প্রথম পদক্ষেপ হিসেবে গণ্য করা হয়। তো এটা শুনে ফাইক বলে, তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি শুধুমাত্র আমাকে দেশে আনার জন্যই গ্র্যাজুয়েট কমপ্লিট করেছো? নিহালা তখন হেসে দেয় আর বলে, আমি এমনটা বোঝাইনি, আমি শুধু জিজ্ঞেস করেছি তুমি কবে বাড়ি আসবে। ফাইক বলে, আল্লাহ যদি চায় সঠিক সময়েই চলে আসব, নিজের খেয়াল রেখো, আমি এখন ঘুমাতে যাব। এভাবে এই মেসেজে তাদের কথোপকথন শেষ হয়। আমরা দেখতে পাই নিহালা ফাইককে একটি মেসেজ পাঠাতে চায়, যেখানে সে লিখেছে তুমিই আমার বাগদত্তা, কিন্তু সেই লেখাটি আবারও মুছে ফেলে। এখানে আমরা বুঝতে পারি মনে মনে নিহালা ফাইককে ভালোবাসে, কিন্তু সে আজ পর্যন্ত তাকে তার ভালোবাসার কথাটা জানাতে পারেনি। এরপরে নিহালার গ্র্যাজুয়েশনের দিন চলে আসে, যেখানে আমরা দেখি সে মেডিসিন বিভাগে জিপিএ 3.8 পেয়ে উত্তীর্ণ হয়েছে। তো গ্র্যাজুয়েশনের ফর্মালিটিস পূরণ হলে নিহালা দেখতে পায় তার বাবা, ভাই এবং ফাইকের মা সেখানে এসেছে। নিহালা তো তাদের দেখে খুবই খুশি হয় আর তার ভাইকে ধন্যবাদ জানায়, কারণ সে যখন জাকার্তায় পড়াশোনা করতে গিয়েছিল তখন সে তাদের বাবার খেয়াল রেখেছে। হারমান জানায় ছেলে হিসেবে এটা তার কর্তব্য, তাই সে তো শুধু তার কর্তব্য পালন করেছে। এদিকে ফাইকের মা নিহালাকে বলে যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। নিহালা তো পেছন ঘুরেই ফাইককে দেখতে পায়, তাকে দেখেই তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। গ্র্যাজুয়েশন কমপ্লিটের জন্য ফাইক নিহালাকে একটি স্কার্ফও গিফট করে, যেটা সে কায়রো থেকে তার জন্য নিয়ে এসেছিল। এটা পেয়ে নিহালা বেশ খুশি হয়ে যায়। এরপর দেখা যায় সবাই ফাইকদের বাসায় আসে। তো যাওয়ার সময় হারমান আবারও নিহালাকে তার রোজারের সাথে বিয়ের কথা মনে করিয়ে দেয়। নিহালা বলে, আমি যদি বিয়েটা করতে রাজি না হই? হারমান বলে, তুমি রোজারকে বিয়ে না করলে বাবা জেলে চলে যাবে, তুমি কি বুঝতে পারছো না? এ কথা শুনে তো নিহালা বেশ চিন্তিত হয়ে পড়ে। হারমান তখন নিহালাকে বলে, বাবার ভাগ্য এখন তোমার হাতে, এখন দেখো তুমি কি করবে। এ কথা বলেই হারমান সেখান থেকে চলে যায়। তো রাত 2টার সময় দেখা যায় নিহালা তাহাজ্জুদের নামাজ পড়ে। সে অনেক কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এই সময় পেছন থেকে ফাইক লক্ষ্য করে যে নিহালা কান্না করছে। নামাজ শেষে নিহালা ফাইককে দেখতে পায়। ফাইক তখন জিজ্ঞেস করে, নিহালার কি হয়েছে? নিহালা বলে তার কিছুই হয়নি। এ কথা শুনে ফাইক বলে, যে কথা তুমি আমাকে এখন বলতে পারছো না সেটা তুমি তোমার রবকে বলেছ, তাই আল্লাহ নিশ্চয়ই এর সমাধান করবে। নিহালা বলে, তোমার দেয়া এই জায়নামাজ সব সময় আমার পাশে থাকে, আমার দুঃখ মুছে দেওয়ার জন্য। এসব বলে সে রুমে চলে যেতে চাইলে ফাইক বলতে থাকে যে, নিহালা, জানি না কি তোমার মনকে চিন্তিত করে তুলেছে, তবে আল্লাহই ভালো জানে যে কোনটা তোমার জন্য ভালো। তিনি নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছুই রাখবেন। পরে তিনি নিহালা টেবিলে 2টো প্লেট সাজায়। তাদের হেল্পিং হ্যান্ড জানায় 2টা নয় 3টা প্লেট দিতে হবে, কারণ ফাইক এখন কায়রো থেকে চলে এসেছে। এই কথা শুনে ফাইকের মা জানায় আজকে তাদের বাসায় আরো 2জনের দাওয়াত রয়েছে। এ কথা শুনে নিহালা জিজ্ঞেস করে আর 2জনকে, আর তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে। আমরা দেখতে পাই সেখানে 2জন মহিলা এসেছে। ফাইক তখন নিহালার সাথে তাদের 2জনকে পরিচয় করিয়ে দেয়। তারা হচ্ছে মিসেস লিস এবং দিয়া। মিসেস লিস হচ্ছে দিয়ার মা এবং দিয়া তার ফিউচার ওয়াইফ। ফাইকের মুখে এই কথা শুনে নিহালা খুব কষ্ট পায়, কারণ নিহালা তো ফাইককেই নিজের ফিউচার হাজবেন্ড হিসেবে ধরে নিয়েছে, কিন্তু ফাইক এমনটা ভাবেনি। নিহালার মন খারাপ দেখে ফাইক তার মাকে জিজ্ঞেস করে যে দিয়ার ব্যাপারে কি নিহালাকে সে কিছুই জানায়নি। ফাইকের মা বলে আসলে তার মনে ছিল না। তো দরজার সামনে এত কথা না বলে সবাই তাদেরকে ভেতরে নিয়ে আসে। এরপর ফাইক সবাইকে তার হাতের রান্না পরিবেশন করে এবং সবাইকে খেতে বলে। সে এবার সবাইকে দিয়ার ব্যাপারে বলতে শুরু করে। ফাইক জানায় দিয়া একজন ইসলামিক কালচার রিসার্চার, এজন্য অনেক সময় দিয়াকে রিসার্চের কাজের জন্য ইউরোপ এবং আরব দেশে ভ্রমণ করতে হয়। সে আরো বলে, আমাদের দেখা হয়েছিল কায়রোর এক ওয়ার্কশপে, যেখানে দিয়াকে কোম্পানি থেকে পাঠানো হয়েছিল। এরপর দিয়ার মা এবং ফাইকের মা এই বিষয়ে কথা বলতে থাকে যে তারা কোথায় তাদের বিয়ের অনুষ্ঠান করবে, মসজিদে নাকি অন্য কোথাও। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই মিস্টার কসমাস এবং তার অ্যাসিস্ট্যান্ট দাদাং এসেছে নিহালার বাবা ভাইয়ের কাছে। নিহালার বাবা সেখানে তাদের নৌকা বাঁধছিল। কসমাস তখন নিহালার বাবাকে নিহালার সম্পর্কে জিজ্ঞেস করে। নিহালার বাবা জানায় রোজারকে বিয়ের ব্যাপারে নিহালাকে রাজি করাতে তাদের একটু সময় লাগবে, তাই তারা যেন তাদেরকে সেই সময়টুকু দেয়। কসমাস বলে
এতে এত সময় নেয়ার কি আছে? মেয়েরা হচ্ছে বাজারের পণ্যের মতো। কথা শুনেই তো নিয়ালার বাবা বলে ওঠে যে আমার মেয়ে কোনো বাজারের পণ্য নয়। সে খুবই রেগে গিয়েছিল। কসমাস তখন বলে, তুমি বলতে চাচ্ছ তোমার মেয়ে ডাক্তার, তাই তোমার মেয়ের দাম একটু বেশি? তোমার মেয়েকে এই বাজারে এনে সাজিয়ে রাখো, তারপর দেখবে কেউ 50,000 টাকার বিনিময়েও তোমার মেয়েকে কিনবে না। তুমি কেন খামোখা নিজের বিপদ ডেকে আনছো? তোমার মেয়ের তো তাও সামান্য দাম আছে, কিন্তু তোমার এই মূর্খ বোকা ছেলের তো তাও নেই। এভাবে তাদের দুজনকে অপমান করে কসমাস সেখান থেকে চলে যায়। হারমান তখন খুব রাগ নিয়ে কসমাসের দিকে তাকিয়ে থাকে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই নিয়ালা এবং ফাইক মিলে স্যুপ নুডলস রান্না করছে। এর মাঝে নিয়ালা ফাইককে জিজ্ঞেস করে সে কেন দিয়ার ব্যাপারে তাকে কিচ্ছু জানায়নি, তার তো অন্তত তাকে জানানো উচিত ছিল। ফাইক তখন বলে, তোমাকে না জানানো কিংবা তোমার থেকে লুকানোর উদ্দেশ্য আমার ছিল না। আসলে সবকিছু এত দ্রুত হয়ে গেছে যে তোমাকে বলার মতো সুযোগই হয়ে ওঠেনি। কথা শুনে নিয়ালা বলে, আমি ভেবেছিলাম তুমি একজন মডার্ন ছেলে, তুমি কিভাবে অ্যারেঞ্জ ম্যারেজের জন্য রাজি হলে? ফাইক বলে, দেখো, জীবনে চলার পথে কখন সঠিক মানুষের সন্ধান পাওয়া যায় তা কেউ জানে না। আর দিয়ার মধ্যে সেই সব গুণ আছে যা একজন ইসলামিক জীবনসঙ্গীর মধ্যে থাকা উচিত। আমার আর কি বা দরকার? এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই মুখে চাদর জড়িয়ে একজন ব্যক্তি মিস্টার কসমাসের দিকে একটি ছুরি নিয়ে এগিয়ে যায় আর আকস্মিকভাবে কসমাসের বুকে ছুরি দিয়ে আঘাত করে। কসমাস লোকটির মুখের কাপড় সরালে দেখা যায় লোকটি আর কেউ নয়, নিয়ালার ভাই হারমান। সকালের সেই কথাগুলো তার মনে এমন ক্ষোভের সৃষ্টি করেছে যে কসমাসকে মারতেও সে দ্বিধাবোধ করেনি। সকালে নিয়ালা ফাইকের মার সাথে হাসপাতালে যায়। হঠাৎই নিয়ালার কাছে ফোন আসে যে হারমানকে পুলিশ আটক করেছে। কথা শুনেই নিয়ালা তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যায় হারমানের খোঁজ নিতে। নিয়ালা গিয়ে জিজ্ঞেস করে হারমান কেন এমন কাজ করতে গেল। সেই মুহূর্তে একজন পুলিশ অফিসার এসে জানায় যে হারমান এখন মুক্ত। কথা শুনে তো নিয়ালা অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে কিভাবে। পুলিশ অফিসার জানায় ভিকটিমের ফ্যামিলি মেম্বার এই কেস উঠিয়ে নিয়েছে, সে মাত্রই বেরিয়ে গেছে। কথা শুনে নিয়ালা দৌড়ে যায় সেই ছেলেটির কাছে যে তার ভাইকে মুক্ত করেছে। নিয়ালা তখন ছেলেটিকে বলে, আপনি কি সেই ব্যক্তি যে আমার ভাইয়ের বিরুদ্ধে করা কেসটি উঠিয়ে নিয়েছেন? ছেলেটি তখন নিয়ালাকে হেসে বলে, তুমি আমাকে চিনতে পারোনি? আমি সেই ছেলে যে ছোটবেলায় তোমাকে অনেক ডিস্টার্ব করতাম। নিয়ালা তখন রোজারকে চিনতে পারে। সে বলে তার ভাই দোষ করা সত্ত্বেও কেন এই কেসটি উঠিয়ে নিয়েছে সে। রোজার বলে তার বাবা এমনিতেই তাদের সাথে অনেক খারাপ আচরণ করেছে, তাই সে চায় না এসব নিয়ে বেশি বাড়াবাড়ি করা হোক। নিয়ালা রোজারের এমন পরিবর্তন দেখে বেশ অবাক হয়। মিস্টার কসমাস এসে তখন হারমানকে বলে যে পরের বার যদি সে এমন কিছু করার চেষ্টা করে তাহলে সে হারমানের লাশ তার নৌকাতেই ফেলে রাখবে। এরপরই আমরা দেখতে পাই ফাইকের মাকে কেউ ফোন করে জানিয়েছে যে নিয়ালা রোজারকে বিয়ে করতে যাচ্ছে। এটা শুনেই তো সে দ্রুত ফাইককে এই কথা জানায়। ফাইকের মুখ তখন এক নিমিষে ফ্যাকাশে হয়ে যায়। সে তাড়াতাড়ি নিয়ালার কাছে ফোন দিয়ে জানতে চায় যে সে কেন রোজারকে বিয়ে করতে চাচ্ছে। রোজার বিয়ের জন্য উপযুক্ত ছেলে নয়। ফাইক আরো বলে, তুমি কখনোই রোজারকে বিয়ে করতে চাওনি, আমাকে সত্যিটা খুলে বলো, তুমি কি কারণে রোজারকে বিয়ে করতে চাচ্ছ? তোমার বাবার জন্য? তোমার বাবার ঋণের জন্য কি রোজারকে বিয়ে করতে চাচ্ছ? আমরা তো এর একটা সমাধান বের করতে পারি। নিয়ালা তখন বলে, বিয়ে করা ছাড়া এখন আর কোনো সমাধান নেই, আমার বাবার জন্য এটা আমাকে করতেই হবে। এই বলে সে ফোন রেখে দেয়। ফাইক এই বিষয়ে খুব চিন্তিত হয়ে ওঠে। এদিকে নিয়ালার জন্য বেশি টেনশনে ফাইকের মা নামাজের মাঝখানেই অজ্ঞান হয়ে যায়। সে তাকে এতটাই ভালোবাসত। তো ফাইকের মার পাশেই নামাজ পড়ছিল দিয়া। সে তখন তাড়াতাড়ি তাকে ধরে ফেলে আর সবাইকে ডাকতে থাকে। রাতের বেলা নিয়ালা মন খারাপ করে তার ঘরের বাইরে একা একাই বসেছিল আর সেখান দিয়েই যাচ্ছিল রোজার। রোজার তখন নিয়ালাকে একা বসে থাকতে দেখে নিয়ালার কাছে এসে বসে। এর ফলে নিয়ালা কিছুটা অস্বস্তি বোধ করতে থাকে। সে রোজারকে বলে, অনেক রাত হয়েছে, আমার বাড়ি যাওয়া উচিত। রোজার তখন নিয়ালাকে বলে, আমি জানি তুমি অনেক চিন্তিত, কারণ তোমার বিয়ে এমন একজনের সাথে হতে যাচ্ছে যাকে তুমি ভালোবাসো না। তুমি যে রোজারকে জানতে সে এখন বদলে গেছে। আমি কখনোই আমার অনুভূতি সম্পর্কে তোমাকে বলতে পারিনি। আমি খারাপ ছিলাম, কিন্তু তোমার ভালোবাসা অর্জনের জন্য আমি চেষ্টা করেছি একজন ভালো মানুষ হওয়ার। আমাকে একটাবার সুযোগ দাও। এরপরও যদি তুমি আমাকে ভালোবাসতে না পারো তাহলে আমি আমার বাবাকে এই বিয়ে বন্ধ করে দিতে বলবো। তাছাড়া আমাকে সুযোগ দেওয়ার কারণে তোমার বাবার ঋণ মওকুফ করার ব্যবস্থাও করব। কথা শুনে নিয়ালা বলে, তুমি এসব কেন করবে? এতে তোমার কি লাভ? রোজার বলে, এর মাধ্যমে আমি আমার ভালোবাসা প্রমাণ করার সুযোগ পাচ্ছি, আমার এর থেকে আর বেশি কি চাই? কথা বলেই রোজার নিয়ালার থেকে বিদায় নিয়ে তার বাবার সাথে কথা বলতে যায়।
এদিকে দিয়া ফাইককে জিজ্ঞেস করে তার মা এখন কেমন আছে। ফাইক জানায় সে খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে, সমস্যা নেই। তার মা আসলে নিয়ালার জন্য খুব চিন্তিত। নিয়ালা এবং তাকে তার মা নিজের সন্তানের মতোই লালন পালন করেছে, তাই নিয়ালার কোনো ক্ষতি হোক সে এটা চায় না। পরের দিন দেখা যায় নিয়ালা আর রোজার দুজনেই হাসপাতালে আসে। হাসপাতালের সামনে দাঁড়িয়ে অন্য ডাক্তারের সাথে নিয়ালাকে পরিচয় করিয়ে দেয় সে, কারণ সেও এখন এই হাসপাতালেই ডাক্তার হিসেবে যোগ দিবে। রোজার নিয়ালাকে বলে, ছোটবেলা থেকেই তুমি চেয়েছিলে একজন ডাক্তার হতে, আর এখন তুমি আসলেই একজন ডাক্তার। আচ্ছা, তুমি কেন ডাক্তারই হতে চেয়েছিলে বলো তো? নিয়ালা বলে, যখন আমি অনেক ছোট ছিলাম আমি চেয়েছিলাম আমি আমার মার চিকিৎসা করব, কিন্তু এখন যেহেতু আমি বড় হয়ে গেছি, এখন আমার ইচ্ছা যারা আমার মায়ের মতো চিকিৎসার সুযোগ পায়নি তাদের সেবা দেয়া। রোজার তার এই কাজকে খুব প্রশংসা করে। এরই মাঝে রোজারের সাথে একজন কথা বলতে চায়। রোজার তখন নিয়ালাকে বলে সেই লোকটির সাথে কথা বলতে যায়। রোজারের এমন ভালো ব্যবহার নিয়ালার খুবই ভালো লাগে এবং নিয়ালা বিশ্বাস করতে শুরু করে যে রোজার ভালো হয়ে গেছে। এরপরই দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই দিয়া ফাইকের সাথে বসে বিয়ের ড্রেস সিলেক্ট করছে, কিন্তু দেখা যায় ফাইক তো সেদিকে মন না দিয়ে বেশ অন্যমনস্ক হয়ে বসে আছে। দিয়াও সেটা লক্ষ্য করে, তাই সে একটু কষ্টই পায়। দিয়া বুঝতে পারে ফাইক আসলে নিয়ালাকে নিয়ে ভাবছে। নিয়ালার প্রতি ফাইকের অতিরিক্ত চিন্তা দিয়ার মোটেও ভালো লাগে না, তাই সে ফাইককে বলে, আমার মনে হয় তুমি যেভাবে নিয়ালার কথা ভাবছো এটা ভাই বোনের সম্পর্কের থেকে একটু বেশিই কিছু। একটি মেয়ের প্রতি একটি ছেলে তখনই বেশি কেয়ার করে যখন সে তাকে ভালোবাসে। ফাইক এই কথা শুনে দিয়াকে বলে, তুমি যেমনটা ভাবছো এমন কিছুই নয়, আমি কখনোই তার সম্পর্কে এমন কিছু ভাবিনি। তুমিই আমার জীবনে প্রথম নারী যাকে আমি ভালোবেসেছি। সবচেয়ে বড় কথা, এখন আমরা বিয়ের প্ল্যানিং করছি। তারপরও যদি তুমি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে আমাদের সম্পর্কের মাঝে কোনো ঝামেলা চাই না। একথা শুনে দিয়া একটু আশ্বস্ত হয়। পরের দিন নিয়ালার একটি সেমিনার শেষ হলে রোজার নিয়ালাকে একটি গিফট বক্স দেয়, যেই বক্সের মধ্যে ছিল একটা পেন ড্রাইভ, যেটা সে নিয়ালাকে দেখতে বলে। নিয়ালাও ল্যাপটপে পেন ড্রাইভে থাকা ভিডিওটি ওপেন করে, যেখানে দেখা যায় ভিডিওটি রোজার তৈরি করেছে তাদের ভবিষ্যৎ নিয়ে, যেখানে রোজার বুঝিয়েছে তারা বিয়ে করে একটি সুখী পরিবার গঠন করবে। 10 বছর পর নিয়ালার নিজস্ব একটি হাসপাতাল থাকবে। 20 বছর পর তারা খুব সুখে শান্তিতে সংসার করবে, আর 40 বছর পর তারা একসাথেই বৃদ্ধ হবে। আর এই সব কিছু শুরু হবে আজ থেকে। ভিডিওটি শেষ হলে রোজার নিয়ালাকে একটি ফুল দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে। সে বলে সে ওয়াদা করছে সারা জীবন সে নিয়ালার পাশেই থাকবে আর তার স্বপ্ন পূরণ করবে। নিয়ালা তো রোজারের ভালোবাসা আর এমন পরিবর্তন দেখে খুবই খুশি হয়। সে বলে, আমি এখনই তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত নই, কিন্তু তুমি আমাকে এতটা ভালোবাসো এটা জেনে আমার খুব ভালো লাগছে। একথা শুনে রোজারও খুব খুশি হয়। পরের দৃশ্যে দেখা যায় ফাইক আর দিয়া এসেছে দিয়ার পরিচয়পত্রের নামের বানানের একটি ছোট্ট ভুল সংশোধন করতে। লোকটি ফাইককে দিয়ার সঠিক নামের বানান আর অন্যান্য বিষয়াদি ঠিক করে লেখার জন্য একটা ফর্ম ফিল আপ করতে দেয়, যাতে পরবর্তীতে পরিচয়পত্রে কোনো ভুল না থাকে। ফাইক সবকিছু লিখে জমা দিতে গেলে দিয়া দেখতে পায় ফাইক তো জন্ম তারিখের জায়গায় দিয়ার জন্ম তারিখ না দিয়ে নিয়ালার জন্ম তারিখ দিয়ে দিয়েছে। এটা দেখে দিয়া মনে মনে বেশ কষ্ট পায় এবং নিজের ফর্ম নিজেই ফিল আপ করে জমা দেয়। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই নিয়ালা তার বাবার সাথে কথা বলছে। সে তার বাবাকে বলে, আমি কখনো ভাবতে পারিনি রোজার এভাবে পরিবর্তন হবে, কিন্তু সে এখন আগের থেকে খুব ভদ্র এবং ম্যাচিওর হয়ে গেছে। হয়তো সময়ের সাথে সাথে মানুষ বদলায়। নিয়ালার এই কথা শুনে তার বাবা বলে, তাহলে তুমি কি এই বিয়েতে রাজি? কারণ মিস্টার কসমাস এঙ্গেজমেন্টের তারিখ খুব দ্রুতই জানাতে বলেছে। এ কথা শুনে নিয়ালার মন খারাপ হয়ে যায়, কারণ সবেই তো রোজারের সাথে তার পরিচয় হচ্ছে। এরই মধ্যে কিভাবে সে এই বিয়ে করবে? কিন্তু এছাড়া যে আর কোনো উপায়ও নেই, কারণ এই বিয়েটা না হলে তার বাবাকে জেলে যেতে হবে। তাই নিয়ালা তার বাবাকে বলে সেই বিয়ের জন্য প্রস্তুত। নিয়ালার বাবা বলে, তাহলে তুমি এবং রোজার আগামীকাল মিসেস আম্বার ও ফাইকের সাথে দেখা করে এসো এবং তাদের দোয়াও নিও। তাই পরের দিনই রোজার আর নিয়ালা তাদের বাসায় চলে আসে। বাসায় আসার পরে নিয়ালা রোজারকে সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। দিয়া তখন ফাইককে ডেকে বলে তার মনে হচ্ছে রোজারকে সে কোথাও দেখেছে। ফাইক তো ব্যাপারটাকে তেমন গুরুত্ব দেয় না। সবাই তখন একসাথে খাবার টেবিলে বসে খাবার খেতে খেতে কথা বলছিল। এরই মাঝে দিয়া রোজারকে জিজ্ঞেস করে সে কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। পাশ থেকে নিয়ালা বলে ওঠে, রোজার মেলবোর্নের একটি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। এ কথা শুনে দিয়ার গলায় পানি আটকে যায়। এতে তো দিয়া কাশতে শুরু করে।
পরক্ষণেই সে নিজেকে সামলে নেয়। আমরা বুঝতে পারি দিয়া কোনো একটা বিষয় নিয়ে রোজারকে সন্দেহ করছে, কিন্তু সেটা কি তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তো নিয়ালা আগামী শনিবার সকলকে তার এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে যাওয়ার জন্য দাওয়াত দেয়। এরপর সে তার রুম থেকে তার সকল জিনিসপত্র গোছাতে শুরু করে। সেখানে আমরা দেখতে পাই ছোটবেলায় ফাইক নিয়ালাকে যেসব চকলেট দিয়েছিল সে তা না খেয়ে যত্ন করে জমিয়ে রেখেছিল। নিয়ালা আর ফাইকের একসাথে তোলা ছবিও সে ফ্রেমবন্দি করে রেখেছিল পরম যত্নে। তো একটি বক্সে নিয়ালা তার সবকিছু নিয়ে বের হয়। রোজার বাইরে অপেক্ষা করছিল নিয়ালাকে তার বাবার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। নিয়ালা যাওয়ার সময় ফাইক নিয়ালাকে তার স্কার্ফ পরিয়ে দেয় আর তাকে বলে, তুমি তাড়াহুড়োয় এই স্কার্ফটি পরতে ভুলে গিয়েছো। এই স্কার্ফটি পরলে তোমাকে অনেক সুন্দর লাগে, কারণ এটি তোমাকে আমি কিনে দিয়েছিলাম। নিয়ালা তখন হাসতে হাসতে বলে, নিজের প্রশংসা নিজেই করছো? হ্যাঁ, তবে এটা আসলেই খুব সুন্দর স্কার্ফ। আমরা বুঝতে পারি ফাইক আর নিয়ালার এমন করে কথা বলাটা রোজার মোটেই পছন্দ করছে না। তো সে ফাইককে দোয়া করতে বলে যেন সে নিয়ালার একজন ভালো স্বামী হয়ে দেখাতে পারে। ফাইক বলে, কখনো নিয়ালাকে কষ্ট দিও না। এরপর নিয়ালা ও রোজার নিয়ালার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যেই রোজার নিয়ালাকে বলে যে তার আর ফাইকের সম্পর্কটা কাজিনের থেকে বেশি কিছু মনে হয়। একথা শুনে নিয়ালা বলে, আমাদের সম্পর্ক ভাই বোন পর্যন্তই সীমাবদ্ধ, এর বাইরে কিছুই না। তো তুমি কি জেলাস? এই বলেই নিয়ালা হাসতে থাকে। রোজার বলে, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে তোমাদের মধ্যে এমন কিচ্ছু নেই, কিন্তু কখনো এতটুক বললেই নিয়ালা রোজারকে থামিয়ে দেয় আর বলে, দেখো তুমি যেমন ভাবছো তেমন কিছুই না, আমরা শুধুমাত্র ভাই বোন। তো এই কথার মাঝখানে কথা বলায় রোজার খুবই রেগে যায় এবং নিয়ালাকে চিৎকার করে বলে তার কথার মাঝে কথা না বলতে। নিয়ালা তো রোজারের হঠাৎ ভাবে রেগে যাওয়া দেখে কিছুটা ঘাবড়েই যায়। তো কিছুক্ষণ পরই রোজার বুঝতে পারে সে ওভার রিয়াক্ট করে ফেলেছে, যার কারণে সে নিয়ালার কাছে ক্ষমা চায়। রোজার বলে, আমার তোমার উপর এভাবে চিৎকার করা উচিত হয়নি, আমি একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি। আমার বাবা আসলে আমাকে এমন ব্যবহারই শিখিয়েছে, কিন্তু আমাকে আরেকবার সুযোগ দাও, আমি এমন আর কখনো করব না। নিয়ালা বলে, তুমি বলেছিলে তোমার জন্য আমার মনের দরজা খুলতে, কিন্তু আজকের পর থেকে সেটা একটু কঠিনই হয়ে যাবে। আর তুমি ফাইকের ব্যাপারে জানতে চেয়েছিলে, তাই না? তাহলে শোনো, ফাইক সব সময় আমার সাথে ভালো ব্যবহার করেছে, এজন্যই আমরা ভালো বন্ধু। এটা বলে নিয়ালা তার বাড়িতে চলে যায়। এদিকে দিয়া অনেক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ফাইককে বাসায় ডাকে। ফাইক বাসায় আসলে দিয়া জানায় তার মনে মনে করা সন্দেহটাই আসলে সত্য। ফাইক তখন জানতে চায় যে সে কোন ব্যাপারে কথা বলছে। দিয়া জানায়, আমি যখন মেলবোর্নে ছিলাম তখন রোজারের সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু হঠাৎ করে একদিন সে গায়েব হয়ে যায়। আমার মনে হয়েছিল সে কোনো ক্রিমিনাল কেসে জড়িত। ফাইক তখন জানতে চায় যে কি ধরনের কেসের সাথে রোজার জড়িত। দিয়া জানায় সেটা একটা শারীরিক নির্যাতনের কেস ছিল, সে কোনো মেয়ের উপর সেই অত্যাচার চালিয়েছে। ফাইক তো এটা শুনে অবাক হয়ে যায় আর জানতে চায় এই ব্যাপারে কি সে শিওর। দিয়া বলে, আমি সঠিক জানি না, কিন্তু এই ছবিটি দেখে আমার মনে হয় তারা একসাথে ছিল। এরপরে আমরা রোজারের সাথে অন্য একটি মেয়ের ছবি দেখতে পাই। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি যে নিয়ালা ঘরে ঢুকে দেখে তার ভাই হারমান রাতের খাবার খাচ্ছে। হারমান তখন নিয়ালাকে ডেকে বলে, তুমি আমাদের গ্রামের একটি অসাধারণ মেয়ে, কিন্তু আমি এই গ্রামে শুধুমাত্র একটা মূর্খ ছেলে। সবাই আমাকে কথা শোনায়, কিন্তু তুমি কখনো আমাকে এমন কিছু বলনি। তোমার প্রতি হিংসার কারণে আমি তোমাকে অনেক কিছু বলেছি, আমাকে ক্ষমা করে দিও। পরের দিন সকালে নিয়ালা তার মায়ের কবরের কাছে আসে আর তার বিয়ের জন্য মায়ের কাছে দোয়া চায়। এরপরই সেই কাঙ্ক্ষিত দিন চলে আসে, যেই দিনে নিয়ালা আর রোজারের এঙ্গেজমেন্ট হওয়ার কথা। নিয়ালা আয়নার সামনে বসে আছে আর ভাবছে আল্লাহ নিশ্চয়ই তার জন্য ভালো পরিকল্পনা করেছেন। এর মাঝে নিয়ালার সাথে দেখা করতে আসে দিয়া। সে নিয়ালার সাথে একান্তে কথা বলতে চায়। নিয়ালা বাইরে এসে তখন ফাইককেও দেখতে পায়। ফাইক নিয়ালাকে সত্যিটা খুলে বলে। সে বলে কথাটা রোজার সম্পর্কে। আমরা জানতে পেরেছি রোজার যখন অস্ট্রেলিয়ায় ছিল তখন সে শারিন নামে একটি মেয়ের সাথে জোর জবরদস্তি করেছিল, তাই তখনই মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়। এখন মেয়েটির একটি বাচ্চা আছে, যেই বাচ্চাটা রোজারের। এই কথা শুনে নিয়ালা অনেক কষ্ট পায়, কিন্তু সে নিজেকে শক্ত করে ফাইক আর দিয়াকে বলে যে আমি রোজারকে মন থেকে গ্রহণ করতে চেয়েছিলাম, কিন্তু তোমরা যা বললে এরপরে তা কখনোই সম্ভব হবে কিনা জানি না, কিন্তু আমার কাছে যে আর কোনো উপায় নেই, আমাকে এটা করতেই হবে, তোমরা আমার জন্য দোয়া করো। একথা বলে নিয়ালা সেখান থেকে চলে যায়। এরপর সে সকলের সামনে রোজারের বিয়ের প্রপোজাল একসেপ্টও করে নেয়।
এরপর রোজার আর নিয়ালা দুজন দুজনকে আংটি পরিয়ে দেয়। তাদের এঙ্গেজমেন্ট শেষ হলে মিস্টার কসমাস ঘোষণা করে যে সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে গেলে আমার ছেলে এই গ্রামের নেতার ভূমিকা পালন করবে। এ কথা শুনে নিয়ালা অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু রোজারকে দেখে বোঝা যায় গ্রামের নেতা হতে পারায় সে অনেক খুশি। তো অনুষ্ঠান শেষে দেখা যায় নিয়ালা সমুদ্রের কাছে এসে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরই সেখানে রোজার আসে, আর আমরা বুঝতে পারি নিয়ালাই রোজারকে এখানে ডেকে এনেছে কিছু প্রশ্ন করার জন্য। নিয়ালা বলে, তুমি যখন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে আমিও তোমাকে ভালোবাসার চেষ্টা করেছি। তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, তাহলে কেন তুমি আমার থেকে কথা লুকাচ্ছ? আমাদের এঙ্গেজমেন্টের থেকে তুমি আর তোমার বাবা এটা নিয়ে খুশি যে তুমি গ্রামের নেতা হবে। রোজার বলে, আমি এই গ্রামের নেতা হব এটা আমার বাবার ইচ্ছা, এখানে আমার খুশি হওয়ার কোনো কারণ নেই। আমি তোমাকে পরিষ্কার করে একটা কথা বলি, আমি এই গ্রামের নেতা হই বা না হই তোমার প্রতি আমার অনুভূতি একই রকম থাকবে। আমি তোমাকে সব সময় ভালোবাসবো। এ কথা শুনে নিয়ালা বলে, শুধু মুখে বললেই ভালোবাসা প্রমাণ করা যায় না। তুমি আমার কাছ থেকে আরো অনেক কথা গোপন করেছো। বুঝলাম তুমি তোমার বাবার কথায় চলো, তাই গ্রামের নেতা হতে রাজি হয়েছ। কিন্তু শারিনের ব্যাপারটা, শারিনের নাম শুনে তো রোজার খুবই অবাক হয়ে যায়। নিয়ালা তখন বলে, তুমি কি সত্যিই শারিনের উপর শারীরিক নির্যাতন চালিয়েছ এবং তার সাথে তোমার একটি বাচ্চাও রয়েছে? তারপর তুমি সেই মেয়েটিকে ছেড়েও দিয়েছ, বলো এসব কি সত্যি? রোজার বলে, হ্যাঁ এটা সত্যি যে তার একটি বাচ্চা আছে, কিন্তু এটা সত্যি নয় যে সে ওই মেয়েটির সাথে জোর জবরদস্তি করেছে। নিয়ালা তখন জানতে চায় এ কথা সে কেন নিয়ালার কাছ থেকে লুকিয়েছে, এটা তো তাকে আগে বলা উচিত ছিল। রোজার বলে, এটা তার একটা কষ্টময় অতীতের কথা সে বর্তমানে টেনে আনতে চায় না, তাই সে তাকে কিচ্ছু জানায়নি। রোজার আরো বলে, তোমার কি মনে হয় আমার কাজের জন্য আমি লজ্জিত নই? আমি আর আল্লাহ জানে ওর সাথে আমার কি হয়েছিল। এরপরও যদি তুমি তোমার মন পরিবর্তন করতে না পারো তাহলে আমি আর কিছুই করতে পারবো না। একমাত্র আল্লাহই পারবেন তোমার মন পরিবর্তন করতে। এসব কথা বলে রোজার সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি রোজারের বাবা হাসতে হাসতে রোজারকে বলছে যে তুমি গ্রামে একটা হাসপাতাল তৈরি করেছো, এরপর গ্রামের মসজিদ সংস্কার করেছো, আর এখন গ্রামের প্রথম ডাক্তার মেয়েকে বিয়ে করতে যাচ্ছ, যাকে নিয়ে গ্রামের সকলে গর্ব করে। রোজার বলে, আমি জানি নিয়ালা একজন ধার্মিক মেয়ে, নিয়ালাকে হাতে রাখার জন্য তার সামনে আল্লাহ নামটা উচ্চারণ করাই যথেষ্ট। এ কথা বলে দুজনেই জোরে জোরে হাসতে থাকে। এখানেই আমরা বুঝতে পারি রোজার আসলে নিয়ালাকে ভালোবাসে না, সে আর তার বাবা শুধু নাম আর ক্ষমতার লোভেই এই সব করছে। একদিন দেখা যায় কসমাসের সহকারী দাদাং এর মেয়ে খুব অসুস্থ হয়ে পড়ে। রাতের বেলা দাদাং এবং তার স্ত্রী কোলে করে তার মেয়েকে নিয়ে আসে নিয়ালার বাড়িতে। নিয়ালার দরজা খুলতেই তারা নিয়ালার কাছে সাহায্য চাইতে থাকে। নিয়ালা তখন বাচ্চাটির গায়ে হাত দিয়ে দেখে যে তার তো ভীষণ জ্বর। সে তখন দাদাংকে জিজ্ঞেস করে, আপনার মেয়ের জ্বর কখন থেকে? তারা জানায় 5 দিন ধরে তাদের মেয়ে জ্বরে ভুগছে। নিয়ালা এটা শুনে জিজ্ঞেস করে, তো তার মেয়ের কি নাক থেকে রক্ত এসেছে? তারা জানায় না, এমন কিছু এখনো হয়নি। তাই নিয়ালা আর দেরি না করে তখনই ডাক্তার শিন্তাকে ফোন করে আর জানায় যে তার এক পেশেন্টের আজ 5 দিন ধরে প্রচন্ড জ্বর। মেয়েটির সম্ভবত ডেঙ্গু জ্বর হয়েছে, খুব তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করতে হবে, না হলে সমস্যা হয়ে যেতে পারে। নিয়ালা ডাক্তার শিন্তাকে আরো জিজ্ঞেস করে যে তাদের কাছে এমন কেউ আছে যে প্লাটিলেট ডোনেট করতে পারবে। ডক্টর শিন্তা জানায় তার ওখানে ডোনার রয়েছে, তাই দেরি না করে নিয়ালা যেন এক্ষুনি তাদের নিয়ে হাসপাতালে চলে যায়। এখান থেকে দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। দেখা যায় দাদাং এর মেয়ে এখন কিছুটা সুস্থ। ডাক্তার শিন্তা জানায় নিয়ালা আসলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এ কারণে এই মেয়েটি তাড়াতাড়ি বিপদ থেকে মুক্তি পেয়েছে, নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। কসমাসের সহকারী তখন নিয়ালাকে মন থেকে ধন্যবাদ জানায়। নিয়ালা এরপর হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার সময় দাদাং তাকে ডাকে আর বলে, আমি আপনাকে একটা কথা বলতে চাই। এই কথাটা আপনাকে বলেছি জানতে পারলে মিস্টার কসমাস আমাকে মেরেই ফেলবে, কিন্তু তাও আমি বলবো, কারণ আজ আপনি আমার যা উপকার করলেন তা আমি কখনোই ভুলবো না। এরপরই দাদাং নিয়ালার হাতে কিছু কাগজ দেয় আর বলে, এগুলো রোজার এবং কসমাসের সকল অপকর্মের প্রমাণ। রোজার আসলে অনেক আগে থেকে এসব প্ল্যান করেছিল। মিস্টার কসমাস ও রোজারের এই সব অপকর্মের একমাত্র সাক্ষী আমি। আপনি এই গ্রামের একমাত্র ডাক্তার, আপনাকে বিয়ে করতে পারলে রোজার তো নেতা হয়ে অনেক খ্যাতি অর্জন করতে পারবে। আপনার নামের সাথে রোজারের নামও গ্রামের সবাই জানবে। তাই রোজার অনেক আগে থেকেই এসব পরিকল্পনা করেছিল যে আপনাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে নিবে। তাই তারা ইচ্ছা করেই আপনার বাবার নৌকা ডুবিয়ে দিয়েছিল, যাতে আপনার বাবাকে তারা চাপ দিতে পারে, যাতে করে আপনি রোজারকে বিয়ে করেন।
এই কথাগুলো বলেই লোকটি সেখান থেকে চলে যায়। নিয়ালা তো এই সব শুনে খুবই অবাক হয়। সে তো ভেবেছিল রোজার হয়তো ভালো হয়ে গেছে, কিন্তু না, সে খারাপ ছিল আর খারাপই আছে। তো বাড়ি ফিরেই নিয়ালা সমুদ্রের কিনারে বসে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সে ফাইকের মার কাছে ফোন দেয়। ফাইকের মা ফোনের কাছে না থাকায় নিয়ালার কল রিসিভ করে ফাইক। আর নিয়ালার কান্না শুনে ফাইক জানতে চায় যে তার কি হয়েছে, সে কেন কান্না করছে। নিয়ালা তখন জানায় ফাইক আসলে সত্যিই বলেছিল রোজার কখনোই পরিবর্তন হতে পারে না। এটা বলেই সে ফোন রেখে দেয়। পরের দিনই নিয়ালা চলে যায় রোজারের ওয়ার্কশপে রোজারের সাথে কথা বলার জন্য। নিয়ালা তার হাতের এঙ্গেজমেন্ট রিং খুলে রোজারের হাতে দিয়ে দেয় আর বলে, আমি এই বিয়ে করছি না। তুমি আমার বাবাকে, আমাকে আর আমার পরিবারকে ব্যবহার করতে চেয়েছ শুধুমাত্র নিজের খ্যাতি অর্জন করার জন্য। আমি তোমাকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি। রোজার তখন নিয়ালাকে এই ব্যাপারে বোঝাতে যায়, কিন্তু নিয়ালা তো তাকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। রোজার তখন খুবই রেগে যায়, তাই সে নিয়ালাকে নিয়ে চলে যায় ওয়ার্কশপের ভেতরে। পকেট থেকে ছুরি বের করে আর নিয়ালাকে ভয় দেখাতে শুরু করে। সে নিয়ালাকে বলে, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে তোমার অবস্থাও শারিনের মতোই হবে। রোজারের এই সব কথা শুনে নিয়ালা তো খুব বেশি ভয় পেয়ে যায়। সেই মুহূর্তেই ফাইক সেখানে চলে আসে আর রোজারকে আচ্ছা মতো মারতে শুরু করে। মারামারির এক পর্যায়ে রোজার তার হাতের ছুরি দিয়ে ফাইকের গলার কিছু অংশ কেটে দেয়। সেই মুহূর্তেই সেখানে চলে আসে নিয়ালার ভাই হারমান আর ফাইককে দ্রুত সরিয়ে ফেলে। রোজার তখন হারমানকেও আঘাত করে। এরপরই ফাইক রোজারকে ধরাশায়ী করে ফেলে। পরবর্তীতে দেখা যায় মিস্টার কসমাস ও রোজারকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তো এর কিছুদিন পরই আমরা দেখতে পাই যে নিয়ালা একা একা সমুদ্রের কিনারে দাঁড়িয়ে আছে আর সেখানেই তাকে খুঁজতে খুঁজতে ফাইক চলে আসে। নিয়ালা তখন ফাইকের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে, যেখানে সে ফাইককে বোঝাতে চায় যে সে তাকে ভালোবাসে। তার মনের উপর সে কন্ট্রোল করতে পারেনি। সে সবসময় ফাইককে চেয়েছিল। ফাইকও তখন তার কথার মানে বুঝতে পারে, তাই সে সেখান থেকে চলে যায়, কারণ কিছুদিন পরেই দিয়া আর ফাইকের বিয়ে হতে চলেছে। এদিকে নিয়ালাকে নিয়ে ফাইকের মা আসে একটা ডাক্তারের কাছে বিয়ের কার্ড দিতে, যিনি মিসেস আম্বারের খুব ভালো বন্ধু। এরপরই চলে আসে ফাইক এবং দিয়ার বিয়ের দিন। বিয়েতে কাজী সাহেব বিয়ে পড়াচ্ছিলেন। এর মাঝে একজন মহিলা চলে আসে যে বিয়েটা থামানোর জন্য বলে। আমরা দেখতে পাই এটার অন্য কেউ নয়, সেই মহিলা ডাক্তারটি, যিনি মিসেস আম্বার অর্থাৎ ফাইকের মার ভালো বান্ধবী ছিল। তো তার এখানে আসার কারণ আমরা এখন জানতে পারি। আসলে মিসেস লিস অর্থাৎ দিয়ার মা অনেক বছর আগে মতিয়াস ল্যাকটেশন ক্লিনিক থেকে একজন ডোনারের দেয়া ব্রেস্ট মিল্ক সংগ্রহ করেছিল দিয়ার জন্য। আর দিয়ার জন্য যার ব্রেস্ট মিল্ক সংগ্রহ করা হয়েছিল সেটি ছিল মিসেস আম্বারের অর্থাৎ ফাইকের মার। তাই দিয়ার সাথে ফাইকের বিয়ে ইসলামী শরীয়ত অনুযায়ী জায়েজ নয়, কারণ ইসলামী শরীয়ত অনুযায়ী যদি কোনো ছেলে মেয়েকে একজন মহিলাই দুগ্ধ পান করায় তাহলে তারা সম্পর্কে দুধ ভাই বোন, অর্থাৎ দিয়া এবং ফাইকও দুধ ভাই বোন। এজন্য তাদের বিয়ে করা সম্ভব নয়। এ কথা শুনে দিয়া সেখান থেকে চলে যায় আর তাকে চলে যেতে দেখে ফাইকও তার কাছে যায়। দিয়া তখন ফাইককে বলে, তুমি আমাকে বলেছিলে আমি তোমার জীবনের প্রথম নারী যাকে তুমি ভালোবেসেছ, কিন্তু তুমি তোমার জীবনের সত্যিকারের ভালোবাসা তখনই পেয়ে গিয়েছিলে যখন তুমি আমাকে চিনতেই না। নিয়ালার জন্য জমে থাকা অনুভূতিগুলো তুমি আর চেপে রেখো না। দিয়া তখন ফাইককে আল্লাহর উপর বিশ্বাস রাখতে বলে। তাদের দুজনের ভালো কামনা করে আর মনে একরাশ কষ্ট এবং মুখে এক চিলতে হাসি নিয়ে দিয়া সেখান থেকে চলে যায়, কারণ সে বুঝতে পেরেছিল যে তাদের এই বিয়ে হওয়া সম্ভব নয়। কিছুদিন পরই দেখা যায় নিয়ালা তার মায়ের কবরের কাছে আসে। সে তার মায়ের কবরের উপর ফুল দিয়ে দেয়। এমন সময় ফাইকও সেখানে এসে উপস্থিত হয়। সে কবরের দিকে তাকিয়ে বলে, আমাকে মাফ করবেন, আমি সব সময় আপনার কাছে আসতে পারি না, কিন্তু আমি সব সময় আপনার জন্য দোয়া করি। তবে আমি আপনার কাছে আজকে একটা অনুমতি চাইতে এসেছি। আমি নিয়ালাকে কিছু কথা বলতে চাই। এরপরই ফাইক নিয়ালাকে বলে, কবে আর কখন আমার ভেতরে এই অনুভূতি জন্ম নিয়েছে তা আমি নিজেও জানি না। হয়তো যখন প্রথমবার তোমাকে সান্ত্বনা দিতে আমি এখানে এসেছিলাম সেই সময়, আর না হয় যখন আমি 3 বছরের জন্য কায়রো চলে গিয়েছিলাম সেই সময়। আমার আসলে ঠিক মনে নেই, কিন্তু এটা সত্যি কায়রোতে আমি কখনো শান্তিতে ঘুমাতে পারিনি যতক্ষণ না জানতে পেরেছি তুমি ঠিকমতো বাসায় ফিরেছ। আমি আমার খাবারও ভালোভাবে খেতে পারিনি যতক্ষণ না এটা জানতে পেরেছি যে তুমি খেয়েছ। তোমার ট্রেনিং কেমন যাচ্ছে তা না জানতে পারলে আমার পড়ায় আমি মনই বসাতে পারতাম না। আল্লাহ কখন যে তোমার জন্য আমার হৃদয়ে বীজ বপন করে দিয়েছেন তা আমি জানি না। আর নিয়ালা, আজ আমি বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করবে? নিয়ালা তো এটা শুনে খুব খুশি হয়, কিন্তু মুখে কিছু বলে না। তখনই ফাইক বলে ওঠে, আলহামদুলিল্লাহ। এটা শুনে নিয়ালা বলে, কি হলো? আমি তো কোনো উত্তরই দেইনি। ফাইক তখন বলে, মেয়েদের নীরবতাকেই
হ্যাঁ বলে বিবেচনা করা হয়। একথা শুনে নিয়ালা খুশি মনে হাসতে থাকে আর জানায় নিয়ালা সত্যিই তাকে বিয়ে করতে চায় আর সেও তাকে অনেক ভালোবাসে। এরপরই আমরা দেখতে পাই নিয়ালা আর ফাইকের বিয়ে হচ্ছে আর তারা সবাই আজ অনেক খুশি। সবশেষে আমাদের একটা মেসেজ দেয়া হয় যে সকলের উচিত নিজের তাকদীরের উপর বিশ্বাস রাখা। মহান আল্লাহ আমাদের জীবনের জন্য অনেক গোপন রহস্য লুকিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন তা আমাদের খোঁজার দরকার নেই। আমাদের দরকার শুধু স্রোতের সাথে বয়ে যাওয়া এবং আল্লাহর উপর বিশ্বাস রাখা। তো এই মেসেজের সাথেই এই সুন্দর গল্পটাও এখানেই শেষ হয়। তো এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।